হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আগের যেটুকু শেষ করছিলাম তার পরবর্তী অংশ আমাদের প্রোটোকল থেকে শুরু করব। তো প্রোটোকল কি? প্রোটোকল শব্দটা শুনে আমাদের কিছু নিয়ম নীতির মানে কথা মনে হতে পারে। দেখো, তুমি যখন রাস্তা পারাপার করো তখন কিন্তু হয় তোমাকে রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল এগুলো দেখে পার হতে হয়, বা এরকম কিছু নিয়ম নীতি। রাস্তা যখন তুমি গাড়ি চালাও বা রাস্তা পার হও, তোমার কিন্তু কোনো না কোনো একটা নিয়ম নীতি মেনে চলতে হয়। তো আমাদের এই যে ওয়েবসাইট, আমি কি বলছিলাম, পৃথিবীর কোনো না কোনো একটা কম্পিউটারে ওকে রাখা আছে। এবার তুমি এই যে কোনো একটা জায়গায় রেখে আসছো, এবং যখন তুমি ওই ওয়েবসাইটটা দেখতে চাচ্ছ তখন ওই ওয়েবসাইটের যে কোডগুলো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই কোডগুলো কিন্তু তোমার কাছে ব্রাউজার দেখাচ্ছে বা সার্ভার ব্রাউজারের কাছে পাঠাই দিচ্ছে। তার মানে কি, এখানে কোনো একটা ডাটা বা তথ্য আদান প্রদান হচ্ছে। এখন এই তথ্য আদান প্রদানের জন্য আমাদের কিন্তু বেশ কিছু নিয়ম নীতি আছে। তো আমরা ডব্লিউ বা ওয়েবের যে ধারণা পড়ছিলাম বা ইতিহাস পড়ছিলাম, সেখানে কিন্তু আমরা বেশ কিছু টার্মস পড়ে আসছিলাম। কি পড়ছিলাম? এইচটিটিপি, এফটিপি বা এইচটিটিপিএস, এইগুলো কিন্তু আমরা পড়ে আসছিলাম। তো দেখো, ডাটা আদান প্রদানের নিয়ম বা স্ট্যান্ডার্ডকে আমাদের কিন্তু প্রোটোকল বলে। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। তার মানে ডাটা আদান প্রদানের যে নিয়ম, সেটাই প্রোটোকল। সহজ বাংলায় আমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারি। তাহলে রাস্তায় ট্রাফিক রুল যেমন গাড়ি চালানোর সময় আমরা মানি, প্রোটোকল তেমন ডাটা চলাচলের জন্য বা আদান প্রদানের জন্য আমরা কিন্তু প্রোটোকলটা ফলো করি। তিন ধরনের প্রোটোকল আমাদের আছে। একটা হচ্ছে এইচটিটিপি, একটা হচ্ছে এইচটিটিপিএস, আর একটা হচ্ছে এফটিপি। আমরা প্রত্যেকটা পূর্ণরূপ জানবো। তার আগে দেখো তো, আমাদের তুমি যখন এখন যদি ব্রাউজারে যাও, আমাদের দেখবা এইচটিটিপিএস ক্লোন ডাবল স্ল্যাশ www.youtube.com এইভাবে কোন একটা ইউআরএল লেখা আছে। তো আমি এইগুলা যদি এক এক করে আসি, এইচটিটিপি কি? এইচটিটিপির পূর্ণ অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে আমাদের একটা হাইপার টেক্সট, এটা ট্রান্সফারের যে প্রোটোকলটা ওইটাই। ব্রাউজার আর ওয়েব সার্ভারের মানে মধ্যে ওয়েব পেজ ডাটা এই যে আদান প্রদান হচ্ছে, এক সার্ভার থেকে তোমার কম্পিউটারে আসতেছে, বা তুমি ওই সার্ভারে আপলোড করতেছো, তুমি একটা ওয়েবসাইট বানাইছো, এবার ওই সার্ভারে তুমি রাখতেছো, তাও কি ডাটা আদান প্রদান হচ্ছে। এই ডাটা আদান প্রদানের যে বেসিক নিয়মটা, সেটাই হচ্ছে আমাদের এইচটিটিপি। ঠিক আছে? তো এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, এইচটিটিপি /বাংলাদেশ.com। এখানে গেলে কিন্তু তুমি হয়তো বাংলাদেশের কোন একটা ওয়েবসাইট তুমি চাইলেও দেখতে পারো, যদি থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা পরবর্তী প্রোটোকল দেখতে চাই, সেটা হচ্ছে এইচটিটিপিএস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তার মানে আমাদের আগে যে প্রোটোকলটা ছিল, সেই প্রোটোকলের যদি একটা সিকিউর ভার্সন দেখতে চাই, এই যে তুমি ডাটা তোমার থেকে আরেকজনকে পাঠাচ্ছ বা কোনো একটা সার্ভারে পাঠাচ্ছ, এর মাঝখানে দেখা গেল কোনো একটা হ্যাকার ওই ডাটাটা কোনোভাবে কোনো একটা উল্টো পাল্টা কিছু ওখানে অ্যাড করে দিতে পারে, কোনো কিছু ডিলিট করে দিতে পারে। তাহলে কি এই ডাটাটা নষ্ট হয়ে যেতে পারে না? তো তুমি এখন চাচ্ছ কি যে তোমার এই ডাটা আদান প্রদানের সময় যেন একটা সিকিউর সিস্টেম থাকে। তার মানে তুমি একটা খামের ভেতরে ধরো 100 টাকা রেখে তুমি একটা ফ্রেন্ডকে পাঠাচ্ছ, তাহলে ধরো পোস্টম্যান বা যে তোমার চিঠিটা নিয়ে যাবে, সে কিন্তু বুঝবে না যে চিঠির ভিতরে আসলে কি আছে। তাহলে তখন কিন্তু এটা নিরাপদ থাকলো, সিকিউর থাকলো। তো এইচটিটিপিএস হচ্ছে ঠিক তেমন, যে আমাদের এইচটিটিপি হচ্ছে একটা সাধারণ খাম, আর এইচটিটিপিএস কি, আঠা লাগানো খাম। ওই আঠা লাগানো যেহেতু ওই খামগুলো কেউ দেখতে পারবে না, তাহলে এইচটিটিপিএস ডাটা এনক্রিপ্ট করে থাকে, মানে ডাটাকে আটকায় রাখে, কেউ দেখতে পারবে না, তাই ইনফরমেশন বেশি নিরাপদ থাকে। ঠিক আছে? তো এই সেম ওয়েবসাইট দেখো, এখানে শুধু একটা এক্সট্রা এস আছে, তার মানে এটা অধিক সিকিউর। আমরা জাস্ট এটাই মনে রাখবো, হচ্ছে। এরপরে আমাদের লাস্টে যেটা এফটিপি, সেটা কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে ফাইল ট্রান্সফার প্রোটোকল কি? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার জন্য আমরা যে প্রোটোকল ব্যবহার করি, এই যে দেখো, ওয়েবসাইট ফাইল হোস্টিং সার্ভারে আপলোড করানোর সময় দেখো, আমরা নিজেদের কম্পিউটার থেকে যদি আর একটা পৃথিবীর অন্য কোনো একটা কম্পিউটারেই তো আমাদের ওয়েবসাইটটাকে আপলোড করতেছি, তাই না? ওই কোডগুলোকে আপলোড করতেছি। তুমি তোমার নিজের ল্যাপটপে কোডগুলো করছো, এবার এই কোডগুলো তুমি ওই সার্ভারে রাখতেছো। তার মানে কি, ওয়েবসাইট ফাইল, এই হোস্টিং সার্ভার যেখানে মানে অন্য যে দুনিয়ার কোন একটা কম্পিউটার যেখানে তুমি তোমার ওয়েবসাইটটাকে রেখে দিচ্ছ, ওখানে তো তুমি ফাইলই আপলোড করছো, তার মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাচ্ছে। তখন আমরা এই এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকলটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? এখন এইখানে আমি আবার নতুন একটা জিনিস বললাম, যে হোস্টিং।
ওয়েব হোস্টিংটা আসলে কি? সো যদি ডেফিনেশন বা সংজ্ঞার কথা বলি, যে সার্ভিসের মাধ্যমে ওয়েবসাইটের ফাইল সার্ভারে সংরক্ষণ করা হয় এবং ইন্টারনেটের মাধ্যমে সেগুলো সবার জন্য অ্যাক্সেসিবল করা হয়। তার মানে আমি আমি কোনো একটা ওয়েবসাইট তৈরি করে দুনিয়ার কোনো একটা কম্পিউটারে রেখে দিছি এবং ইন্টারনেটের মাধ্যমে সবার জন্য এই ওয়েবসাইটটা অ্যাক্সেসিবল করে দিছি। মানে আমি ওই সার্ভার তো রেখে দিছি, এবার দুনিয়ার যে কেউ, আমি যদি ওই সার্ভারের নামটাকে বলে দিই বা ডোমেইনের নামটাকে বলে দিই, সে চাইলেই দেখতে পারবে। তার মানে ইউটিউবের কথা যদি আমি তোমাকে বলি, ইউটিউব যারা তৈরি করছে তারা কোন একটা সার্ভার ইউটিউবকে রেখে দিছে, এবার ওরা বলে দিছে youtube.com লিখেই যদি তুমি ইন্টারনেট থাকা অবস্থায় সার্চ করো তাহলেই তুমি এটা দেখতে পারবা। তো এই পুরো যে সিস্টেমটা, এটাকেই আমরা ওয়েব হোস্টিং বলতেছি। তাহলে আমরা পুরো ডেফিনেশনটা যদি আবার বলি, যে সার্ভিসের মাধ্যমে ওয়েবসাইটের ফাইল সার্ভারে সংরক্ষণ করা হয় এবং ইন্টারনেটের মাধ্যমে সবার সামনে সেটা উপস্থাপন বা অ্যাক্সেসিবল করা হয়, সেটাকেই কিন্তু আমরা ওয়েব হোস্টিং বলতে পারি। এই যে আমি যেটা লিখছি, তুমি ওয়েবসাইট বানালে সেটা তো নিজের নোটবুকে রাখছো, তাই না? তো সবাই সেটা দেখতে পারবে না, বাট তুমি যখন ওয়েব হোস্টিং এ রাখতেছো বা কোনো একটা দুনিয়ার কোনো একটা সার্ভারে রাখতেছো, ওয়েব সার্ভারে রাখতেছো, তুমি কিন্তু তখন সেটা সবার জন্য আর কি হোস্টিং সার্ভার যখন রাখছো সবার জন্য সেটা অ্যাক্সেসিবল হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। সো ওয়েব হোস্টিং কি সেটা তুমি আশা করি বুঝতে পারছো। এখন এতক্ষণ তো আমি ডোমেইন নেম করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ডোমেইন নেম বলে কিছু একটা এক্সিস্ট করে। সো ডোমেইন নেমটা কি? ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটের নাম যা মানুষ সহজে মনে রাখতে পারবে। তাহলে দেখো, এই যে google.com, youtube.com, আমি আগের বার দেখলাম না যে আমাদের ইউটিউবের কিছু একটা আইপি অ্যাড্রেস ছিল, কোন একটা ফোন নাম্বারের মতো কোন একটা নাম্বার ছিল। তো এখন এই নাম্বার তো আমাদের মনে রাখা কঠিন, তো আমরা কি করি, ওই নাম্বার তো কম্পিউটার বুঝে। এবার যেহেতু আমরা মানুষরা সবসময় কোনো নাম্বার মনে রাখতে পারবো না, তাই আমরা যে নামটা মনে রাখতে পারবো সেইটা সঙ্গে আমাদের ওই আইপি অ্যাড্রেসটাকে একটা লিঙ্ক করে রাখি ফোনে, আমাদের নাম্বার সেভ করার মতো। তো এই যে নামগুলো আমরা সেভ করতেছি, এইগুলোকেই কিন্তু আমাদের ডোমেইন নেম বলে। যে আমরা ফেসবুকের জন্য facebook.com, youtube.com বা বাংলাদেশ.com, বাংলাদেশের ব্যাপারে জানার জন্য, এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ডোমেইন নেম। আর আইপি অ্যাড্রেস এবং ডোমেইনের মধ্যে যদি একটা পার্থক্য বলতে চাই, এই যে আইপি অ্যাড্রেস কিন্তু আমাদের নাম্বারের বা গাণিতিক রূপ হয়, আর ডোমেইন নেম কি হয়, একটা নাম বেস, যে কোনো একটা হিউম্যান রিডেবল বা মানুষ পড়তে পারবে এমন একটা নাম, এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এখন ডোমেইনের কি দরকার? এই যে যেটা বললাম, কম্পিউটার তো আইপি অ্যাড্রেস বোঝে কিন্তু মানুষ নাম্বার মনে রাখতে পারে না, সেই জন্য আমাদের ডোমেইন নেম দরকার। এই যে নাম্বারটা, এটা তো আমাদের মনে রাখা কঠিন, আমরা এত বড় নাম্বার কিভাবে মনে রাখবো? এই জন্য যেমন আমরা ফোন নাম্বার মনে রাখতে পারি না, আমরা কন্ট্যাক্টের আমাদের নেম সেভ করে রাখি, সেই কারণে আমরা ডোমেইনও কিন্তু সেইভাবে একটা আইপি অ্যাড্রেসের বিপরীতে সেভ করে রাখতে পারি এবং সেইভাবে কিন্তু আমরা সার্চটা করি। ঠিক আছে, আচ্ছা, এখন ডোমেইনের বেশ কিছু অংশ আছে, সেই অংশগুলো যদি তোমাদেরকে আমি বলতে চাই। দেখো, আমাদের যদি নর্মাল একটা ওয়েবসাইট www.google.com, এটা আমাদের ডোমেইন নেম আমরা বুঝলাম। এখন এই ডোমেইনের বেশ কিছু অংশ আছে, সেগুলো কি? ডোমেইনের প্রথমে দেখো www, এই যে অংশটুকু প্রথমে, এইটাকে আমরা সাব ডোমেইন বলি। এরপরে আমাদের কি কোন একটা নাম লেখা আছে গুগল, তো এইটাকে আমাদের সেকেন্ড লেভেল ডোমেইন বলা হয়ে থাকে। মানে এইটাই তো আলটিমেটলি আমাদের পার্থক্যটা তৈরি করে দিচ্ছে। আমাদের ধরো এখানে গুগল কেটে ইউটিউব আসতে পারে, ফেসবুক আসতে পারে, তার মানে এইটাই কিন্তু আমাদের ডোমেইনটাকে অন্য কোনো ডোমেইনের থেকে ইউনিক বানাচ্ছে। তার মানে এখানে গুগল কেটে ফেসবুক লিখে দিলে পুরো আলাদা একটা ডোমেইন নেম হয়ে যেত। এখানে যদি গুগল কেটে আমরা ইউটিউব লিখে দিতাম, তখন পুরো একটা আলাদা ডোমেইন নেম হয়ে যেত। মানে ইউটিউব, ফেসবুক যাই লিখতাম, আলাদা একটা ডোমেইন নেম হয়ে যেত। তাহলে এই যে মাঝখানে যেটা থাকতেছে সেটাকে আমরা এসএলডি বা সেকেন্ড লেভেল ডোমেইন বলতে পারি। আচ্ছা, আর লাস্টে দেখো .com নামে একটা জিনিস আছে, এই .com কে টপ লেভেল ডোমেইন বলা হয়ে থাকে। ঠিক আছে, ডোমেইন নেমের শেষ অংশকেই কিন্তু আমরা টপ লেভেল ডোমেইন বলতেছি। এখন এইটা যে শুধু .com থাকবে এমন না, .com থাকতে পারে, .org থাকতে পারে, .edu থাকতে পারে, .bog থাকতে পারে। ঠিক আছে, আমাদের এগুলো কিন্তু মানে যেগুলো হচ্ছে একদম শেষে থাকবে, ডোমেইন নেমের সবচেয়ে শেষ অংশকে আমরা টিএলডি বা টপ লেভেল ডোমেইন বলতে পারি। আচ্ছা, এখন আমাদের আরো দুই ধরনের ডোমেইন আছে, একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। জেনেরিক ডোমেইন কি? যে ডোমেইন এক্সটেনশন সাধারণ ক্যাটাগরি বুঝায়, তাকে আমরা
জেনারিক ডোমেন বলতে পারি। দেখো এই যে .com, .org, .net, .edu, এই যে .edu যখন দেওয়া তখন তুমি বুঝতেছো যে এটা কোনো একটা এডুকেশনাল ওয়েবসাইট। .com দিয়ে বুঝতেছি যে নর্মাল যে কোনো একটা ওয়েবসাইট হইতে পারে। মানে আমরা এই অংশটা দেখে বুঝতে পারবো যে আসলে এটা কি ধরনের ওয়েবসাইট। ঠিক আছে? ধর মিলিটারি যে ধরো হচ্ছে শর্ট ডোমেন এক্সটেনশন থাকতে পারে MLT এই টাইপের, যে .mlt, এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে হয়তো এটা একটা মিলিটারির ওয়েবসাইট। ঠিক আছে? তো এটা একটা জেনারিক ডোমেন কিভাবে বুঝবো সেটা আমরা বুঝলাম। এবার কান্ট্রি ডোমেন কি? কোন একটা যদি দেখবা যে www.government.com.bd এরকম একটা ওয়েবসাইট আছে, তো শেষ অংশে আমাদের .bd লেখা আছে। .bd দিয়ে আমরা কিন্তু এটা কোন দেশের ওয়েবসাইট এই পার্থক্যটা আমরা বুঝতেছি। .uk থাকলে আমরা ওটা ইংল্যান্ডের ওয়েবসাইট আমরা বুঝতে পারি। .ir থাকলে ইন্ডিয়ার ওয়েবসাইট, এটা আমরা বুঝতে পারি। অ্যামাজনের কিন্তু আমেরিকার ওয়েবসাইট আছে, অ্যামাজনের ইন্ডিয়ার ওয়েবসাইট আছে, তাই না? সো আমরা কান্ট্রি ডোমেন দিয়ে এই পার্থক্যগুলো করতে পারি। তো আশা করি এই পর্যন্ত সবাই ভালো করে বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা এরই কন্টিনিউশন করব, এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই, এবং যদি সবকিছু বুঝতে পারো তাহলে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকো সবাই।